এখন আমরা আছি যোগনগরী এবং অ্যাডভেঞ্চার ক্যাপিটাল ঋষিকেশে। হরিদ্বারের কাছে গঙ্গার ধারে পাহাড়ে ঘেরা এই শহর ভ্রমণ পিপাসু মানুষের কাছে বরাবরই এক আকর্ষণের জায়গা। যোগ এবং ধ্যানের মতো ঐতিহ্যবাহী ভারতীয় সংস্কৃতির সাথে বিদেশি ক্যাফে কালচারের সংমিশ্রণে ঋষিকেশ আন্তর্জাতিক ট্যুরিস্ট ডেস্টিনেশনের আলাদা জায়গা করে নিয়েছে। আমরা ঠিক করলাম ঋষিকেশে এক রাত থেকে জায়গাটি ভালো করে এক্সপ্লোর করব। ঋষিকেশের বিভিন্ন জায়গা সমেত দেখে নিলাম নীলকণ্ঠ মহাদেবের মন্দির। এছাড়াও ঋষিকেশের খাওয়া দাওয়া, থাকা, কেনাকাটা বিভিন্ন বিষয় নিয়ে ডিটেল তথ্য এই ভিডিওতে আছে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, ঋষিকেশ সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন। সুবিধা অসুবিধা সমস্ত কিছু এই ভিডিওতে ডিটেল বলা আছে। গতকাল আমরা ছিলাম বদ্রীনাথে। বদ্রীনাথ মন্দির এবং মানাগ্রাম দর্শন করেছি। ওখান থেকে এসে আমরা রুদ্রপ্রয়াগের কাছে একটা জায়গায় নাইট স্টে করেছিলাম। আজ চলেছি ঋষিকেশের উদ্দেশ্যে। বদ্রীনাথ এবং মানাগ্রাম ভ্রমণের ভিডিওটা অলরেডি আপলোড করে দিয়েছি, আর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কও দিয়ে দিচ্ছি। আর রিকোয়েস্ট করছি যদি না দেখে থাকেন একবার দেখবেন। ঋষিকেশ থেকে হরিদ্বার যাওয়ার যে মেন রাস্তাটা বা হাইওয়েটা, সেইটা প্রচণ্ড যানজট থাকার জন্য ঋষিকেশে ঢোকার জন্য আমাদের এই বাইপাসটা ধরতে হয়েছে। এটা দিয়ে গিয়ে আমরা লক্ষ্মণঝুলার কাছে নামবো। গঙ্গার পাশ দিয়ে দেখুন আমরা যাচ্ছি। লক্ষ্মণঝুলার থেকে আমরা কোনো একটা হোটেল আমরা দেখে নেব, যদিও হোটেল ঠিক করা নেই, ওখানে গিয়ে দেখে শুনে কোনো একটা হোটেল নিয়ে নেব। আমরা এখন গাড়ি থেকে নেমে পড়েছি, আর এখান থেকে লক্ষ্মণঝুলার দূরত্ব হেঁটে 5 থেকে 7 মিনিট টাইম লাগবে। লক্ষ্মণঝুলার একদম কাছে চলে এসেছি, আর এইখানেই নদীর এপারে বেশ কয়েকটা হোটেল আমরা ঘুরে দেখলাম, কিন্তু ঠিকঠাক পছন্দ হচ্ছে না। কোনোটাতে পছন্দ হচ্ছে, ভাড়া অনেক বেশি বলছে, বা কোনোটায় পছন্দ হচ্ছে না। আরেকটা এইখানে সমস্যা তৈরি হয়েছে যে লাস্ট 2 দিন ধরে জলের একটা সমস্যা চলছে, তাই এদিকে আমরা হোটেল না নিয়ে আমরা এখন লক্ষ্মণঝুলাটা পেরিয়ে অপর প্রান্তে চলে যাচ্ছি। ওখানে দেখি কি পাওয়া যায়। লক্ষ্মণঝুলা দিয়ে গঙ্গা পেরিয়ে আমরা এপারে চলে এসেছি, আর এখানে থাকার একটা জায়গাও ঠিক করে নিয়েছি একদম লক্ষ্মণঝুলার জাস্ট পাশে। হোটেল ইনফরমেশনটা পরে দিচ্ছি। এখানে দেখার বিষয়গুলোর ওপর প্রথম আলোকপাত করছি। ঋষিকেশের এই জায়গাটা আমার বেশ ভালো লাগে, আর এবারে আমরা আছি এই জায়গাটা জাস্ট পাশেই, ফলে অনেকটা সময় এখানে কাটাতে পারবো। এখানে এসে দেখলাম গঙ্গায় অনেকেই স্নান করছে, আর এই দুপুরে আমরাও গঙ্গায় স্নান করতে নেমে পড়লাম। এমনিতে গরম থাকলেও জলটা বেশ ঠান্ডা। জলে নামতে প্রথমে একটু ঠান্ডা লাগছিল, কিন্তু কিছুক্ষণ জলে থাকার পর আর কোনো অসুবিধা হয়নি। তবে অসুবিধা একটা আছে, জলের ওপরে যেমন প্রচুর পাথর ছড়িয়ে আছে দেখছেন, জলের নিচেতেও এরকম পাথর আছে, আর সেই পাথরগুলোতে শ্যাওলা হয়ে আছে, ফলে একটু তাড়াতাড়ি হাঁটতে গেলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। যদি কেউ আপনারা এখানে স্নান করেন, এই ব্যাপারটা ভালো করে খেয়াল রাখবেন বা সাবধানে থাকবেন। স্নান করে গেস্ট হাউসে গিয়ে চেঞ্জ করে এবার বেরিয়ে পড়েছি। প্রথমে আমাদের খেতে হবে, তারপর কোথায় কোথায় বেড়ানো যায় সেটা দেখছি। তবে এখন আমি খাবার ইনফরমেশনগুলো দেবো না, প্রথমে বেড়ানোর জায়গাগুলো দেখিয়ে দেব, তারপর একে একে খাওয়ার জায়গাগুলোকে দেখাবো এবং কি কি এখানে পাওয়া যায়, কেমন দাম, সমস্ত কিছু দেখাবো। খাবার পরেই আমরা এখানে চলে এসেছি লক্ষ্মণ মন্দির। দেখুন লক্ষ্মণ মন্দিরটা একবার দেখে নিন। সোজা এই রাস্তাটা লক্ষ্মণঝুলার দিকে চলে গেছে, আর এই রাস্তার ওপরই এই মন্দিরটা। এটি ঋষিকেশের অন্যতম প্রাচীন একটি মন্দির। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী রাবণবধের পর ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্তি পেতে এই স্থানে লক্ষ্মণ কঠোর তপস্যা করেছিলেন, এবং তারপরেই এখানে একটা মন্দির স্থাপন হয়। পরবর্তীকালে 8ম শতাব্দীতে আদি শঙ্করাচার্য এই স্থানের মন্দিরটি পুনর্নির্মাণ করেন, এবং তারপর থেকে ঋষিকেশের একটি অন্যতম দ্রষ্টব্য স্থান এই লক্ষ্মণ মন্দির। এখন প্রায় 6টা বাজছে, আমরা গঙ্গার ধারে চলে এসেছি সন্ধ্যা আরতি দেখার জন্য। এর প্রসঙ্গে আর কয়েকটা কথা বলি।
আমরা দুপুরের সময় লক্ষণ মন্দির যখন গিয়েছিলাম সেখান থেকে রামঝুলা এবং জানকী ঝুলা এবং ত্রিবেণী ঘাট যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎই একটু বৃষ্টি চলে আসে, যার ফলে যাওয়া হলো না। আমরা গেস্ট হাউসে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন চলে এসেছি এই গঙ্গার ধারে গঙ্গা আরতি দেখতে। এখানেও আরতিটা বেশ সুন্দর হয়, চারপাশের এনভায়রনমেন্টটাও ভীষণ ভালো লাগছে। দেখুন, আপনাদেরও ভালো লাগবে। এই ভিডিওটার সাথে সাথে এখানে যে গান বাজছে সেই গানগুলো শোনাতে পারলে খুবই ভালো লাগতো। গঙ্গা আরতির সময় যে গানগুলো অ্যাকচুয়ালি বাজে, কিন্তু কপিরাইটের জন্য সেটা আমি দিতে পারলাম না। আরতি শেষ হয়ে গেছে, এখন সূর্যের আলোটা অনেকটাই কমে এসেছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, চারিদিকে লাইট জ্বলে উঠছে। এখন পরিবেশটা আরেকটু অন্যরকম লাগছে, খুবই সুন্দর লাগছে জায়গাটা। গঙ্গার ঘাট থেকে আমরা এগিয়ে চলে এসেছি, আর দেখুন লক্ষ্মণ ঝুলার লাইটগুলো জ্বলে উঠেছে, এটা খুব সুন্দর লাগছে। গুড মর্নিং, আজ আমরা বেরিয়ে পড়েছি নীলকণ্ঠ মহাদেবের মন্দির দর্শন করতে। লক্ষ্মণ ঝুলাটা পেরিয়ে বাঁদিকে রাস্তাটা ধরেছি, কিছুটা এগিয়ে যাওয়ার পরেই এখানে একটা জায়গা আছে যেখান থেকে শেয়ার গাড়িগুলো আমরা পেয়ে যাব। দেখুন, শেয়ার গাড়িও পেয়ে গেছি, অলরেডি কয়েকজন এখানে এসেছিলেন। আমরা যাওয়ার পরে গাড়িটা এবার ছাড়ার জন্য রেডি হচ্ছে। এক একটা গাড়িতে 10 থেকে 11 জন করে নেয়। ये हमारा ले लो 600 रुपये। आपकी कितनी है? हमारे 3 है। 600। এখন বাজে 6:45, আমাদের গাড়ি যেতে শুরু করেছে, আর আমাদের পার হেড 200 টাকা করে পড়লো যাওয়া এবং আসার জন্য। দেখুন, এখানে র্যাফটিংয়ে যাওয়ার জন্য প্রিপারেশন চলছে। এখানে অনেক ছোট ছোট অফিস আছে র্যাফটিং করার জন্য, তাদের কাছে যোগাযোগ করলেই র্যাফটিং আপনি সহজেই করতে পারবেন। তবে কয়েকজনের একটা টিম থাকলে সুবিধা হয়। পার হেড 500 থেকে 1000 টাকার মধ্যে খরচ হয়, মানে যে ডিস্টেন্স নিয়ে যাবে সেই অনুযায়ী এদের খরচটা ডিপেন্ড করে। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং, খুবই ভালো, আপনারা র্যাফটিং করতে পারেন। বাঁদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা একটা ব্রিজ আছে গঙ্গা পেরিয়ে ওপারে হরিদ্বার থেকে বদ্রীনাথ যাওয়ার যে মেন হাইওয়ে তার সাথেই মিট করছে। গতকাল আমরা এই রাস্তা দিয়েই এসেছিলাম। আমাদের গাড়িটা নীলকণ্ঠ মহাদেব মন্দিরের কাছাকাছি চলে গেছে, আর এই যে দেখুন একটা দোকানের সামনে দাঁড়িয়েছে। তবে এখানে দাঁড়াতে গেলে এই দোকান থেকে পুজোর দেওয়ার যে সামগ্রিক সেগুলো কিনতে হবে। আর এখানে পুজোর যে সামগ্রীগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো 100 টাকা, 130 টাকা, 150, 200 এরকম দামের আছে। তো এখান থেকে কেউই কিনতে চাইলো না, সবাই মন্দিরের একদম কাছে গিয়ে কিনতে চাইলো। তাই এখানে তারা গাড়িটা আর পার্ক করতে দিল না। গাড়িটা এখান থেকে দেখুন ব্যাক করে নিয়ে চলে যাচ্ছে। কিছুটা পিছনের দিকে যে পার্কিং লট আছে সেই পার্কিংয়ে গিয়ে গাড়িটা পার্ক করবে, অর্থাৎ ফেরার সময় আমাদের একটু বেশি হাঁটতে হবে। আমরা হেঁটে এগিয়ে চলেছি মন্দিরের দিকে। আমাদের গাড়িটা যেখানে আমাদের নামিয়েছিল এখান থেকে 300 মিটার হাঁটতে হবে। এখানে পুজোর সামগ্রিকের প্রচুর দোকান আছে একদম মন্দিরের কাছে বা মন্দিরের একদম ঢোকার আগেও আপনারা অনেক এই ধরনের পুজোর জিনিস পাবেন। হ্যাঁ, 50 টাকা, 30 টাকা থেকে শুরু করে 200-500 টাকা পর্যন্ত পুজোর ডালি আপনারা কিনতে পারবেন। আমরা এখন মন্দিরে প্রবেশের জন্য লাইনে দাঁড়িয়েছি। লাইন যে খুব বেশি আছে এমন নয়, আর লাইনটা মোটামুটি বেশ ভালোই মুভ করছে। আগের দিন বদ্রীনাথ ধামে তো সারাদিন ধরে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, সেই তুলনায় এখানে কিছুই না, হয়তো খুব বেশি হলে 40 মিনিটের মধ্যেই আমাদের মন্দির দর্শন করে আবার বাইরে বেরিয়ে আসতে পারবো। আমরা মন্দিরের ভিতরে পূজা দিয়ে এইমাত্র বেরোলাম। মণিকূট পাহাড়ের ওপর অবস্থিত এই মন্দিরটি পৌরাণিক দিক থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ। হিন্দু শাস্ত্র মতে যখন দেব এবং অসুরদের মধ্যে সমুদ্র মন্থন হয়েছিল, সেখান থেকে যে বীজ নির্গত হয়েছিল সেটি মানব জাতির পক্ষে খুব ক্ষতিকর ছিল এবং সমগ্র মানব জাতিকে রক্ষা করার জন্য
মহাদেব সেই বিষ পান করেন। এদিকে দেবী পার্বতী মহাদেবের বিপদ বুঝে তার কণ্ঠ রোধ করে দেন এবং কণ্ঠ নীল হয়ে যায়, তার থেকেই নাম হয়েছে নীলকণ্ঠ। কথিত আছে বিষের প্রভাবে শরীরে যে প্রচণ্ড প্রদাহ ও জ্বালা তৈরি হয়েছিল তা শীতল করতে মহাদেব এই মণিকূট পর্বতে এসে বহু বছর ধ্যান করেছিলেন, আর সেই স্থানেই বিশ্রাম নিয়েছিলেন যেখানে আজ গড়ে উঠেছে এই নীলকণ্ঠ মহাদেবের মন্দির। মন্দির থেকে বেরিয়ে আসার সময় দেখতে পেলাম বিক্রি হচ্ছে শ্রীরাম কন্দমূল। শ্রীরাম যখন বনবাসে ছিলেন তখন নাকি এই কন্দমূল খেয়ে দীর্ঘদিন কাটিয়েছেন। তো আমরা একটু টেস্ট করে দেখলাম কেমন খেতে। লক্ষ্মণঝুলা দিয়ে গঙ্গা পেরিয়ে আমরা এপারে চলে এসেছি, আর এখানে থাকার একটা জায়গাও ঠিক করে নিয়েছি একদম লক্ষ্মণঝুলার জাস্ট পাশে। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এখানে আমরা থাকার ব্যবস্থা করেছি। চলুন একবার ভিতরে দেখিয়ে দিই থাকার জায়গাটা কেমন। দেখুন ভিতরের জায়গাটা ভারী সুন্দর। এটি অনেক দিনের পুরানো একটা ঐতিহ্যপূর্ণ বাড়ি, এটা আশ্রমের মতো। সামনে সুন্দর ডিজাইন করা যে ঘরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এদের ঠাকুর মন্দির। এই মন্দিরটির চারপাশে যে বিল্ডিংগুলো আছে এখানে থাকার ব্যবস্থা আছে। নিচে এবং ওপরে দু জায়গাতে রুম ফাঁকা ছিল, তবে একটু গরম বলে আমরা নিচের রুমটাই নিলাম। দেখুন দুটো বেড আছে, 3 জনের ভালোভাবে থাকা হয়ে যাবে। যেহেতু পুরানো বাড়ি, দেয়ালগুলো অনেকটা চওড়া, তাই ঘরটা বেশ ঠান্ডা আছে এবং এর সাথে এয়ার কুলারও লাগানো আছে, ফ্যান তো আছেই। আর এইটা দেখুন বাথরুমটা, এটাও বেশ বড় এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। দেখুন জানালা থেকে বাইরের দৃশ্য, লক্ষ্মণঝুলাটা দেখা যাচ্ছে, যদিও নেটের জন্য খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। এরপর দোতলা রুমটা একবার দেখে নিয়ে আসি। নিচে যে রুমটা দেখলেন আর ওপরে এই রুমের কন্ডিশন প্রায় একই, 3 জন থাকার জায়গা আছে, তবে এটাতে কোনো এয়ার কুলার নেই। আর এই জানালার ধারে এই টেবিলটা আছে, এখানে বসে বেশ সুন্দর কাজ করতে পারবেন বা বাইরের দৃশ্যটা খুব সুন্দর দেখতে পাবেন। দেখুন দোতলার রুমের বারান্দায় এসে দাঁড়িয়েছি, দেখুন এখান থেকে ভিউটা ভারী সুন্দর। কিন্তু দোতলার রুমটা নিলাম না দুটো কারণে। প্রথম কথা হচ্ছে এখন বেশ গরম, তাই নিচের রুমটা অনেকটা আরামদায়ক। আর নিচের রুমটাতে অ্যাটাচ বাথরুম থাকলেও ওপরের রুমগুলোতে অ্যাটাচ বাথ নেই। ওপরে মোট 3টে রুম আছে, সেই 3টের একটা কমন বাথরুম আছে। এক রাত থাকার জন্য আমাদের 3 জনের 1000 টাকা ভাড়া নিয়েছে। জায়গাটা ভারী সুন্দর লেগেছে আমার, একটা ঐতিহ্যের ছোঁয়া আছে, ভারী সুন্দর। আর আপনারা যদি যেতে চান তো অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন, কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি। তবে এখানে থাকতে গেলে কিছু রেস্ট্রিকশান মেনে থাকতে হবে। ধূমপান করা চলবে না বা কোনো অ্যালকোহল জাতীয় খাবার খাওয়া চলবে না। আর রাত 10টার মধ্যে এখানে আসতে হবে, তা না হলে গেট বন্ধ হয়ে যাবে। চলুন এবার এখানে খাওয়া দাওয়া নিয়ে কয়েকটা কথা বলে দিই। এখানে লাঞ্চ করার জন্য একটা ভালো হোটেলের খোঁজ করছিলাম। লোকাল কয়েকজন রাজস্থানী ভোজনালয়ের কথা বললেন, তো আমরা এখন সেই দিকেই যাচ্ছি। দেখুন আমরা রাজস্থানী ভোজনালয়ের একদম সামনে চলে এসেছি, আর লক্ষ্মণঝুলা থেকে হেঁটে 5 থেকে 6 মিনিট সময় লাগবে। এই রেস্টুরেন্টটা দোতলা, আর নিচের ফ্লোরেও খাওয়া যায় এবং ওপরের ফ্লোরেও খাওয়া যায়। তবে নিচের ফ্লোরে স্ন্যাক্স বা হালকা খাবারগুলি বেশি খায়, আর দোতলার ওপর এমনি লাঞ্চ বা ডিনার বেশি করা হয়। আমরা মেনু কার্ড দেখে অর্ডার করে দিয়েছি, খাবারটা আসতে একটু সময় লাগবে। এখন বাজে 3টে, খিদেও ভালোই পেয়েছে। আর দেখুন এখনও বেশ ভালো ভিড়ভাড়টা আছে। তবে এখানে লাঞ্চ বা ডিনারের জন্য খাবার ছাড়াও বিভিন্ন ধরনের মিষ্টি আছে। চলুন আপনারা একবার দেখিয়ে দিই এখানে কি কি পাওয়া যাচ্ছে। আচ্ছা দেখুন এখানে লস্যি বানাচ্ছে, লস্যিটা আশা করি ভালোই হবে দেখে মনে হচ্ছে। তবে এখন তো আমরা লস্যি খাবো না, তবে এই যে লস্যিটা যে দইটা থেকে বানাচ্ছে, অর্থাৎ ওই যে সাদা রঙের যে জারটা আছে, এই দইটা খেতে খুব ভালো, টক দই কিন্তু খেতে ভীষণ টেস্টি। আমরা এর আগে কয়েকটা হোটেলেই খেলাম, এই সেম জার থেকেই তারা দইটা দিচ্ছিল। আমাদের খাবার চলে এসেছে। দেখুন আমরা নিয়েছি 1 প্লেট পনির চাউমিন, 1 প্লেট মাশরুম চাউমিন এবং একটা থালি। আর চাউমিন দুটোই 200 টাকা করে প্লেট পড়েছে, আর এই ভেজ থালিটা 230 টাকা পড়েছে। এগুলো নিয়েই আমরা 3 জনে চাড়িয়ে খেয়ে নেব। এখানে খাবারের টেস্ট নিয়ে কোনো কথা হবে না, ভীষণ ভালো। সন্ধ্যার দিকে এখানে আরেকবার গিয়েছিলাম, দেখুন ভিড়টা কেমন। একটা চেয়ার ফাঁকা নেই বসার জন্য। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে 1 প্লেট চুরমা খেয়ে চলে এলাম।
এটা ছাড়াও এখানে বেশ কিছু ছোট ছোট রেস্টুরেন্ট আছে রাস্তার একদম ধারেই। এগুলো বেশ ভালো। আমরা সকালে ব্রেকফাস্ট করেছিলাম। আর ঋষিকেশের আর একটা বড় আকর্ষণ এখানে গঙ্গার ধারে বিভিন্ন ক্যাফে। এখানে ক্যাফেগুলোর মধ্যে সবথেকে পপুলার বিটেলস ক্যাফে। লক্ষ্মণ মন্দিরের একদম কাছেই অবস্থিত। 1968 সালে বিখ্যাত মিউজিক ব্যান্ড দ্য বিটেলসের সদস্যরা ঋষিকেশে এসেছিলেন মহর্ষি মহেশ যোগীর আশ্রমে ধ্যান শিখতে। তাদের এই ঐতিহাসিক সফরকে সম্মান জানাতেই এই ক্যাফেটা তৈরি হয়। বিকালে বা সন্ধ্যার সময় এই ক্যাফেটায় গেলে খুবই ভালো লাগবে। গঙ্গাধারে অবস্থিত এই ক্যাফেটার অ্যাম্বিয়েন্সটা এই সময় একদম পুরো আলাদা হয়ে যায়। যে সকল খাবার জায়গাগুলোর কথা বললাম ম্যাপের সাহায্যে এই লোকেশনগুলো একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে লক্ষ্মণ ঝুলা, আর আমরা ছিলাম এই জায়গাটাতে। এখান থেকে এই যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তা ধরে কিছুটা এগিয়ে যেতে হবে। এই রাস্তার দুদিকে বেশ কিছু মার্কেট আছে, অনেক কিছু কেনাকাটার জায়গা আছে, সেগুলো আমি পরে বলছি। আর এই রাস্তাটাতে গিয়ে এই জায়গাটা হচ্ছে রাজস্থানী ভোজনালয়। আর এর এই পাশে এই যে দোকানগুলো আছে এই জায়গাটা বেশ কিছু রেস্টুরেন্ট আছে, ছোট রেস্টুরেন্ট, এখানেও কিন্তু খেতে পারেন। খাবার কোয়ালিটি ভালো, দামটাও তুলনামূলকভাবে কম। আর এটা হচ্ছে লক্ষ্মণ মন্দির, আর এটা হচ্ছে বিটেলস ক্যাফে, একদম গঙ্গার ধারে এই জায়গাটা। আর এই জায়গাতেও মানে প্রচুর মার্কেট আছে, অনেক কিছু কেনাকাটা করার জন্য, আর সেগুলো পরে আমি দেখিয়ে দিচ্ছি। এরপর এখানে কেনাকাটা বা মার্কেটিংয়ের ব্যাপারে কয়েকটা কথা বলি। হরিদ্বারে গেলে আপনারা অনেকেই ব্যাগ ভর্তি করে শীতের জিনিসপত্র কিনে নিয়ে আসেন, কিন্তু ঋষিকেশে সেই ধরনের আইটেম অনেকটাই কম আছে বা নেই বললেই চলে। হরিদ্বারের মার্কেটের থেকে এখানকার মার্কেটটা একটু আলাদা টাইপের। কি জিনিস সাধারণভাবে পাওয়া যায় আর সেগুলো একটু দেখে নিন, আইডিয়া পেয়ে যাবেন। এরপর আসছি ঋষিকেশের কয়েকটা সমস্যা। ঋষিকেশের সবথেকে বড় সমস্যা হচ্ছে ট্রান্সপোর্টেশন সমস্যা। এখানে শহরের মধ্য দিয়ে মেইন যে রাস্তাটা গেছে সেই রাস্তাটা বেশিরভাগ সময় যানজট হয়ে আছে। এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে অনেকটা সময় লাগছে। এর ফলে অটো বা এমনি কোনো ক্যাব এইগুলো সহজে ভাড়া পাওয়া যাচ্ছে না, বা ভাড়া পাওয়া গেলেও অনেক বেশি রেট বলছে। ইভেন বাইকও ছিল, বাইকও সামান্য রাস্তা যাওয়ার জন্য অনেক বেশি চার্জ করছিল। দেখুন এই জায়গাটা ভারী সুন্দর। এটি হচ্ছে ঋষিকেশ রেলওয়ে স্টেশন। আর এই স্টেশনের বাইরে এত বড় জায়গা এবং এত সুন্দর সাজানো গোছানো খুব কম জায়গাতেই আছে, কিন্তু এই স্টেশনে পৌঁছাতে বেশ সমস্যার সৃষ্টি করে। আপনাদের যদি ফেরার ট্রেন ঋষিকেশ থেকে থাকে তাহলে ট্রেন ধরার জন্য হাতে সময় নিয়ে বেরোবেন। লক্ষ্মণঝুলার কাছাকাছি থাকলে সেখান থেকে স্টেশন যাওয়াটা বেশ চাপের হয়ে যায়। আগে থেকে যদি গাড়ি বুক করে রাখেন তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু বেরিয়ে ইনস্ট্যান্ট গাড়ি বুক করতে গেলে সমস্যা হয়। বেশিরভাগ অটো বা কোনো গাড়ি ওই রাস্তাটা যেতে চায় না, আর রোড জ্যামের জন্য অনেকটা টাইম নিয়ে নেয়। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না। উত্তরাখণ্ড ভ্রমণের অন্যান্য যে ভিডিওগুলো আছে সেগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, একবার দেখে নিতে পারেন, খুবই ভালো লাগবে।